আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান মানুষ যিনি এক হাতে ধ্বংস করেছিলেন এক বিশাল সাম্রাজ্য আর অন্য হাতে গড়ে তুলেছিলেন অন্য আরেক সাম্রাজ্যের ভিত্তি, যে প্রথম অখণ্ড ভারত তৈরি করেছিলেন। কিন্তু সেই মানুষটার শৈশবটাই ছিল দারিদ্র্য, অবহেলা আর অপমানের। তার রূপ নিয়ে তাকে শুনতে হয়েছে অনেক কটাক্ষ, কিন্তু এই সব কিছুকে তুচ্ছ করে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান আর কূটনীতিতে সেরা ছিলেন এই মানুষটি। হ্যাঁ, আমি বলছি আজকে চাণক্যের কথা, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। কিন্তু আপনি কি জানেন ছোটবেলায় তাকে নিয়ে ঘটে গিয়েছিল এমন কিছু ঘটনা যা তার পুরো জীবনটাই বদলে দেয়? চলুন আজ জানি চাণক্যের অজানা শৈশব কাহিনী আর কিছু গবেষণা ভিত্তিক তথ্যের মাধ্যমে, যা খুব কম মানুষ জানেন। আর তার আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার। খ্রিস্টপূর্ব 375 সালের দিকে বর্তমান পাকিস্তানের তক্ষশিলা অঞ্চলে জন্ম নেন এক ব্রাহ্মণ পরিবারে বিষ্ণুগুপ্ত, যিনি পরে ইতিহাসে পরিচিত হন চাণক্য নামে। তার পিতা ছিলেন চনক, একজন আচার্য ও জ্যোতিষী। ওই নাম থেকেই পরে এসেছে চাণক্যের পুত্র চাণক্য। অনেক ঐতিহাসিক গবেষণায় বলা হয় তার জন্মকালে এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন এই শিশুর মস্তিষ্ক রাজাদের থেকেও শক্তিশালী হবে, কিন্তু তার ভাগ্য একদিন রাজাদের বিরুদ্ধেই যাবে। এই ভবিষ্যৎবাণী তার জীবনের পথ চলায় এক গভীর ছায়া ফেলে। চাণক্য কিন্তু ছোটবেলা থেকেই অত্যন্ত কৌতূহলী ছিলেন। বলা হয় তিনি 5 বছর বয়সে সংস্কৃত ব্যাকরণ পড়তেন আর 7 বছর বয়সে নীতিশাস্ত্র ও অর্থশাস্ত্র শেখা শুরু করেন। কিন্তু তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। অনেক সময় তাকে দিনের পর দিন না খেয়ে পড়াশোনা করতে হতো। তবে সবচেয়ে আকর্ষণীয় তথ্যটি হলো প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে তিনি গঙ্গা নদীর তীরে এক সন্ন্যাসীর কাছ থেকে গোপনে জ্ঞান অর্জন করেছিলেন। কিছু তিব্বতী ও জৈন সূত্রে উল্লেখ আছে সেই সন্ন্যাসী তাকে চীন ও পারস্যের গুপ্তচর বৃত্তির কৌশল শেখান, যা পরে চাণক্যের নীতিতে গভীর প্রভাব ফেলে। একদিন তার পিতা রাজসভায় এক অন্যায়ের শিকার হন। রাজা ধনানন বা ধননন্দ, মানে নন্দ বংশের রাজা, তার পিতাকে অপমান করেন এক তুচ্ছ জ্যোতিষী ভবিষ্যৎবাণীর জন্য। চাণক্য তখন শিশু। সেই ঘটনার প্রতিটি মুহূর্ত তাকে মনে আগুন জ্বালিয়ে দেয়। গবেষণায় পাওয়া যায় সেই দিনই ছোট চাণক্য প্রতিজ্ঞা করেছিলেন, আমি এই অন্যায় করা রাজবংশকে ধ্বংস না করা পর্যন্ত শান্ত হব না। এবং ইতিহাস সাক্ষী বহু বছর পরে ঠিক সেটাই তিনি করেছিলেন। তক্ষশিলায় তিনি শুধু রাজনীতি বা অর্থশাস্ত্রই শেখেননি, তিনি অধ্যয়ন করেন মনোবিজ্ঞান, যুদ্ধনীতি, গুপ্তচর বৃত্তি ও সামাজিক প্রকৌশল। তার এক গবেষণাধর্মী নীতিতে বলা হয়েছে একটি দেশকে জয় করতে প্রথমে জয় করতে হয় তার মনের দুর্বলতা। প্রাচীন ভারতীয় অর্থশাস্ত্র, যা আজকের রাজনৈতিক বিজ্ঞান ও প্রশাসনের অন্যতম ভিত্তি, তার প্রথম খসড়া তিনি তৈরি করেছিলেন ছাত্রাবস্থাতেই। এমনকি কিছু আধুনিক ইতিহাসবিদ বলেন চাণক্যই প্রথম গোয়েন্দা নেটওয়ার্কের ব্লুপ্রিন্ট বা ভিত্তি তৈরি করেন, যা পরে মৌর্য সাম্রাজ্যে ব্যবহার হয়। তবে ব্যক্তি হিসেবে কেমন ছিলেন চাণক্য? তার ছাত্ররা বলতো যে চাণক্য অর্থাৎ তাদের গুরু নাকি কখনো হাসতেন না। তার মুখে যদি কখনো একটুও হাসি দেখা যেত তার মানে কোনো বড় ঝড় আসছে। কিন্তু তার শৈশবের দারিদ্র্য, অপমান আর রাজকীয় অন্যায় তাকে এক নিঃসঙ্গ, তীক্ষ্ণ মস্তিষ্কে পরিণত করেছিল। তবু ভিতরে তিনি ছিলেন এক গভীর চিন্তক, যিনি বিশ্বাস করতেন বুদ্ধি যদি সমাজকে রক্ষা না করে তবে সেই বুদ্ধি অভিশাপ। তক্ষশিলায় অধ্যয়ন শেষে চাণক্য হয়ে ওঠেন একজন আচার্য, কিন্তু রাজনীতি ও সমাজের অন্যায় তাকে শান্ত থাকতে দেয়নি। নন্দবংশ তখন মগধে শাসন করছে, তার নিষ্ঠুর শাসক ধনানন্দ। দুর্নীতি, ঘুষ, স্বৈরাচারের চরম রূপ তখন। চাণক্য একদিন রাজসভায় গিয়ে ধনানন্দকে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে সতর্ক করেন, কিন্তু রাজা ধনানন্দ তাকে অপমান করে সভা থেকে বের করে দেন। সেই মুহূর্তেই চাণক্য নিজের চুল খুলে মাটিতে হাত রেখে শপথ নেন, যতক্ষণ না নন্দবংশ ধ্বংস করছি ততক্ষণ এই চুল বাঁধব না। এই ঘটনাই ছিল ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় বিপ্লবের সূচনা। এদিকে একটা কথা না বললেই নয়, প্রথমেই যে কথাটা বলেছিলাম অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারতের কনসেপশনটা এলো থেকে খ্রিস্টপূর্ব 326 সালের দিকে পশ্চিম থেকে ভারতের সীমানায় প্রবেশ করলেন আলেকজান্ডার দ্য গ্রেট। তার চোখে ভারত মানে ছিল অজেয় ভূমি, যেখানে জ্ঞানের চেয়ে শক্তির দাম বেশি। চাণক্য তখন তক্ষশিলায় ছিলেন। অনেক ঐতিহাসিক সূত্রে, যেমন গ্রিক ক্রনিকলস ও জৈন টেক্সটে বলা হয়েছে চাণক্য নাকি আলেকজান্ডারের আগমন সম্পর্কে আগে থেকেই জানতেন। তার গুপ্তচরেরা খবর দিয়েছিল এক বিদেশি সম্রাট নাকি ভারতের উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে।
একদিকে সিকান্দার এগিয়ে যাচ্ছেন এবং হিদাসপিসের নদীর তীরে শুরু হয় আলেকজান্ডার ও পরেসের সেই বিখ্যাত যুদ্ধ। চাণক্য এই যুদ্ধর খবর পেয়ে বুঝেছিলেন ভারতের রাজারা একে অপরের সঙ্গে লড়ছে আর বিদেশিরা সেই ফাঁকে প্রবেশ করছে ভারতে। এই তত্ত্বই পরে কাজে লাগে চাণক্যের অর্থশাস্ত্রের বিদেশ নীতির অধ্যায়। সেখানে তিনি লিখেছিলেন, যে রাজা পরের রাজ্যের ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে সেই রাজাই প্রকৃত অর্থে জয়ী। তিনি বুঝেছিলেন যদি ভারত একত্র না হয় তবে বিদেশি শাসনের ছায়া পড়বে এই মাটিতে, অর্থাৎ এখান থেকে এক ও অখণ্ড ভারতের কথা তার মাথায় আসে। এরপর তিনি এই কারণে খুঁজছিলেন এমন একজন তরুণ যোদ্ধা যে ভারতের সব রাজ্যগুলোকে একত্রিত করতে পারবে, আর সেই মানুষটি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্য সাধারণত খ্রিস্টপূর্ব 400 কি 3য় শতাব্দীর মধ্যবর্তী বা পরেও কিছু জীবিত ছিলেন এবং তার সবচেয়ে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্য বংশ প্রতিষ্ঠা এবং মঙ্গলজয়। চাণক্যের নাম ইতিহাসে শুধু রাজনীতি নয়, এক দর্শন হিসেবে অমর হয়ে আছে। তিনি প্রমাণ করেছিলেন যে শুধু বুদ্ধি দিয়েই সবকিছু জেতা যায়, যদি সেই বুদ্ধি দেশের স্বার্থে লাগে। এমনই অজানা ইতিহাস, রহস্য আর প্রাচীন কৌশলের গল্প জানতে তথ্যের সম্ভার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন পরের পর্বে আপনি যদি জানতে চান চাণক্যের শেষ জীবন এবং তার হারিয়ে যাওয়া সেই চাণক্য নীতি সম্পর্কিত সত্যি কাহিনী, তবে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।